বাংলাদেশে 12 তারিখে নির্বাচন করা ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নাই। এই সরকার এখান থেকে এক পাও পিছাতে পারবে না, এমনকি 2-4-5 দিন সুযোগটা খুবই কম। আর আপনি যেটা বললেন যে শফিকুর রহমান সাহেব আমাদের জামাতের আমির যে পরের দিন গিয়া সহানুভূতি জানাতে গিয়ে বলেছেন যে আমরা বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করতে রাজি আছি, এটা কিন্তু প্রচ্ছন্নভাবে উনি এটা বলে দিয়েছেন যেহেতু বিএনপির সঙ্গে আপনাদের বা ভারতের একটা সম্পর্ক তৈরি হয়েছে, একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি ভারতের সঙ্গে একটা গুড রিলেশনশিপ ডেভেলপ করতে চায়। ইনডাইরেক্টলি জামাতের আমির কিন্তু সেই কথাটাই এন্ডোর্স করে দিয়ে গেলেন যে এই পলিসির ব্যাপারেও আমরা আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে রাজি আছি। তার মানে তিনিও কিন্তু ভারত বিরোধী নন বা ভারতের সঙ্গে উনি রকম কোনো বিদ্বেষ করতে রাজি নন। আসলে উগ্রবাদী আমরা কেউ পছন্দ করি না, এটা হয় হিন্দু উগ্রবাদী হোক, মুসলমান উগ্রবাদী হোক, কোনো উগ্রবাদীকে আমরা পছন্দ করি না। যেমন ভেনেজুয়েলাতে আজকে ট্রাম্প যে কাজটা করেছেন এটা সারা বিশ্ব পছন্দ করে নাই, করবে না, কারণ এটা প্রেসিডেন্ট ইচ্ছা করলে তার ক্ষমতা আছে বলে করে ফেলতে পারে না। এটা একটা উগ্রবাদী কাজ হয়েছে। উগ্রবাদীটা কোনোদিনই কোনো রিজন থাকে না, লজিক থাকে না, এর পিছনে কোনো কারণ থাকে না, কোনো যুক্তি থাকে না। আমরা উগ্রবাদীদের কাছ থেকে দূরে থাকতে চাই। উগ্রবাদীদের কাছে অনুরোধ করব, শুধু পৃথিবীটা কিন্তু আপনাদের জন্য নয়, এই পৃথিবীটা আমাদের সবার জন্য। এই পৃথিবীটা সবাই কেউ শান্তি থাকতে পারে, সবাই কেউ ভালো থাকতে পারে। চিন্তা করেন, আপনি উগ্রবাদী হতে পারেন, আপনার চিন্তা চেতনাটা আপনি চাইতেন পারেন, আপনি বাস্তবায়ন করার অধিকার রাখেন, কিন্তু তার মানে এই নয় যে আমার কষ্টের বিনিময়ে, আরেকটা জীবনের বিনিময়ে, আরেকজনের ত্যাগের বিনিময়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেন। এটা তো পৃথিবীর কোনোদিন কাম্য হতে পারে না। এই পৃথিবীতে আমরা কেউ ইচ্ছা করে আসি নাই, এই পৃথিবীতে আমাদের আগমন কারো কোনো ব্যক্তিগত ইচ্ছা আসে নাই, আমরা আসছি কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা অনুযায়ী। সে যে সৃষ্টিকর্তাকে মানি না কেন হোক, আমরা একটা প্রজননের মাধ্যমে আসছি, কিন্তু মূল ইচ্ছাটা কত, আমরা যারা বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী, যারা একশ্বরবাদী বিশ্বাসী, যারা আমরা সৃষ্টিকর্তাবাদী বিশ্বাসী, তারা মনে করি আমাদের জন্ম মৃত্যুটা উনার ইচ্ছাতে হয়, এখানে মানুষ তো নিমিত্ত মাত্র। সেখানে উগ্রবাদীরা যেভাবে সারা বিশ্বটাকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে, সে যে কোনো ভাবে হোক, হামাস হোক, শিখ হোক, ইসলামিক হোক, বা আজকে ওই মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে ভেনেজুয়েলা যা হচ্ছে সেটা হোক, ইউক্রেনে রাশিয়া তার নিয়ন্ত্রণ করার জন্য, তার বাণিজ্য সুবিধার জন্য যা করা হচ্ছে, এগুলা সবই উগ্রবাদী। এগুলাকে আমরা সমর্থন করতে পারি না, এবং পারেন না গৌতম লাহিড়ীও, সেটাই উনি প্রকাশ করেছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি যে উনার মনের উদারতা, ওনার যে মনের যে শক্তি, উনি যে স্বীকার করেছেন। স্বীকার করাটাই কিন্তু একটা বিশাল সাহসের ব্যাপার। দিল্লির মাঠে বসে, দিল্লিতে বসে উনি বলতেছেন যে আমি এটাকে পছন্দ করি না, এবং এটার জন্য আমিও নিন্দা জানাচ্ছি। উদারপন্থী মানুষ আছে দুই দেশেই, তো উদারপন্থী এই পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই তো পৃথিবী এখনো টিকে আছে, এবং ইনশাল্লাহ পৃথিবী টিকে থাকবে। উগ্রবাদীরা ভাই, আমি আবার আসবো আপনার কাছে। আমাদের বাংলাদেশ, যদিও আমি আবারও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আজকে স্ট্রিমিং কিছুটা, জি, উগ্রবাদীরা কখনো টিকে থাকতে পারে নাই, তা আগামীতেও টিকে থাকতে পারবে না। ইনশাল্লাহ মানুষের শুভবুদ্ধির উদয় হবে, জয় হবেই হবে, এতে কোনো রকম দ্বিধা নাই, আমার মনে কোনো সন্দেহ নাই। আমি আসলে পুনিয়া তোমার ক্ষেত্র হয়েছে যেখানে অভিযোগ উঠেছে মপ করে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হচ্ছে না, ফলে মানুষের মধ্যে সংশয় তো বাড়বেই। আক্তার ভাই, আপনার মতামত কি জানতে চাই। আমি তোমার এই বক্তব্যের সঙ্গে দুঃখের সঙ্গে বলছি, একমত হতে পারছি না। এখানে মপ করে আর মিছিল করে এক জিনিস না। বাংলাদেশে সবসময় নির্বাচনে অংশগ্রহণে সবাই মিছিল করে করতো, সেগুলো এখন নিষিদ্ধ করা হয়েছে। মবের তো প্রশ্নই উঠে না। এগুলা যদি কেউ করে থাকে সেটা হলো বিচ্ছিন্ন ঘটনা, সেটা হবে না। ইসলাম মাহমুদের, তাদের ভাষায়, তাদের মুখ দিয়ে বলা, মাহমুদের মতো একটা পচা মালকে নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, যার কোনো চরিত্র নাই, ব্যক্তিগত চরিত্র নাই, রাজনৈতিক চরিত্র নাই, যারা হলো চারটা চুটটা এখান থেকে খায় ওখান থেকে খায়, তারই বক্তব্য নিয়ে তো আলোচনা করাটা আমার মনে হয় এটা আমাদের জন্য দুর্ভাগ্য ভাই। মাহমুদুর রহমান মান্নাও বলেছেন, মাহমুদুর রহমান মান্না সাহেব যে কথাটা বলেছেন, উনি কি বলেছেন, উনি উনার বিষয়টা উনি তো আইনি ভাবে দেখবেন। উনি যদি দস্তখতই করতে ভুলে যান তাহলে এরকম নেতা আমরা কিভাবে বলেন। উনি একবার ডিফল্টার হয়েছেন, সেখানে চেম্বার জাজকে দিয়ে বাধ্য করেছেন। চেম্বার জাজ, আমি বলবো তার এখতিয়ারে বহির্ভূত, এবং হাইকোর্টকে ওভাররুল করে সেই সুপ্রিম কোর্টের কাছে না নিয়ে তার ব্যক্তিগত ইচ্ছায় সে তাকে
ঋণ খেলাপি থেকে মুক্তি দিয়েছেন, সেখানে তো একটা বড় অন্যায় করা হয়েছে। সেই অন্যায়গুলোর পরে তো নৈতিক ভাবে তো উনি দাঁড়াতে পারেন না। মান্না সাহেবের মধ্যে রাজনীতিবিদ, নৈতিকতার প্রশ্নেও তো উনি নির্বাচনে দাঁড়াতে পারেন না। উনি এতদিন এই সমস্ত কথা বলে আসছেন। যাই হোক, আমি ওনাদের ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে চাই না। ওনারা আগামীতে হয়তো বৈধ হয়ে যাবেন, আবার হয়তো বৈধতা হবে। কিন্তু আনিস আর মান্না তো এক জিনিস নয়। মান্না সাহেব সম্বন্ধে আমি বলতে চাই না এগুলা, হয়তো ওনারটা উনি ফেস করবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, গৌতম দা যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে করতে দেওয়া হয় নাই, কথাটা যেমন সত্য, আবার কথাটার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আজকে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতারা কিন্তু বাংলাদেশে নাই। যারা নির্বাচন করার মতো কোন একজন এমপি আজকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, কেউ নাই। তারা যদি বাংলাদেশের আইনটাকে ফেস করে এখানে আসতো, আমরা তো জেলখানা থেকেও দেখেছি অনেকে নির্বাচন করেছেন, জেলখানা থেকেও নির্বাচনে জয়ী হয়েছে। আমরা এরশাদকে দেখেছি যে জেলখানা ছিল, সে নির্বাচনে 5টি আসনে জয়ী হয়েছে। আজকেও তো শেখ হাসিনা বাংলাদেশে থাকলে জেলে থাকতো, জেলে থাকলেও তো সে নির্বাচন করতে পারতো, কিন্তু তিনি তো দেশে আসেন নাই, দেশে পৌঁছেন নাই। কাজে এখানে যদি ওনাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই, কথাটা যদি উনাকে বাধা দেওয়া হইতো, কেউ যদি এখানে আমরা দেখতাম যে না ওনাকে আওয়ামী লীগের কাউকে নির্বাচনে মনোনয়ন পত্র কিনতে দেওয়া হয় নাই, এরকম কোনো ঘটনা কিন্তু গত 7 দিনে আমরা কোথাও পাই নাই। এমনকি দেখেছি জাতীয় পার্টির অনেক প্রার্থীরা মনোনয়নপত্র কিনেছেন, সিপিবি প্রার্থীরা মনোনয়নপত্র কিনেছেন, তারা সাবমিট করেছেন। তাদের মনোনয়নপত্রে বৈধতা অন্য প্রশ্ন, সেই বৈধতা না থাকলে তো কিছু করার নেই। কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে একটা বিভিন্ন কারণে। কারণ ওনার তো ক্ষমতা ছেড়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়াটা কোনো সেনাপতির বা কোনো নেতার জন্য সুখকর নয়। আমরা অতীতেও দেখেছি সেনাপতিরা বা যারা নেতা, তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না, পালিয়ে গেলে সে পরাজিত, সে জীবনের মতো শেষ, তাকে আবার পূর্ণ মূল্যায়ন করা হয় না, কোথাও আসতে দেওয়া হয় না। এটা পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাই দেখতে পাবো। শেখ হাসিনা তো ভাগ্যবান, গৌতম দ্বারা ওনার একজন উত্তর নিকটাত্মীয়, ওনারা আশ্রয় দিয়েছেন, ওনাকে মেহমান হিসেবে রাখছেন, এটা চরম সৌভাগ্য। আমি বলবো আমাদের সেই ভাগ্য হয়তো হবে না। আমরা হয়তো কোনোদিন যদি বিপদে পড়ি, যদি গৌতম দা যদি আমাদেরকে সেরকম স্বাগত জানান, আমরা কৃতজ্ঞ হব। তবে আমার মনে হয় আমরা যারা রাজনীতি করি আমাদেরকে ফেস করতে হবে, মৃত্যুটাকে ফেস করাই তো আমার রাজনৈতিক দৃঢ়তা, আমার বলিষ্ঠতা, আমার নেতৃত্বের গুণাবলী। আমার প্রতি অন্যায় হবে, অন্যায় তো পৃথিবীর কার না হয়েছে। যেমন আজকে কথা আমি একটু আগে বললাম, ভেনেজুয়েলার কথা বললাম, ভেনেজুয়েলার পক্ষেও তো মানুষ আছে নাকি দাদা বলেন? ভেনেজুয়েলার পক্ষেও তো বিভিন্ন রাষ্ট্র বক্তব্য রাখছে, এমনকি আমেরিকান, সাউথ আমেরিকানরা রাখছেন, এশিয়ার থেকে অনেকে রাখছে। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রতি যে ব্যবহারটা করা হয়েছে বা যেভাবে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, এটা তো একটি সুষ্ঠু রাজনীতির পরিচয় বহন করে না। তাহলে আজকে পৃথিবীর অনেক রাষ্ট্রপতিরাই তো নিরাপত্তাহীনতায় ভুগবে। চিন্তা করুন সিঙ্গাপুরের মতো একটা ছোট্ট রাষ্ট্রে যারা কোনো সেনা বাহিনী নাই, সে তাকে যদি চীন উঠায় নিয়ে যায় তাহলে কি করবেন আপনি বলেন? সম্ভব হতে পারে। মালদ্বীপের কথা চিন্তা করেন, যদি ভারত যদি আপনি জেট পাঠায় মালদ্বীপের প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসেন, মালদ্বীপের রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষমতা আছে? তাহলে তো রাষ্ট্রপতিরা নিরাপদ থাকবেন না, আমি বাংলাদেশেও নিরাপদ থাকবো না। আমিও তো যদি ভারত যদি আমার এই দেশে পাঠাই, আমার ধরে নিয়ে যায় আমার রাষ্ট্রপতিদের বা প্রধানমন্ত্রীদের, এটা হতে পারে, কিন্তু গ্রহণযোগ্য হবে কোনদিন? এটাকে আমরা মেনে নিতে পারবো? সেটা একটু জেনে নিতে চাই, যেহেতু প্রসঙ্গটা আপনি তুলেছেন যে আজকে আমাদের দেশে কি সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে যে ট্রাম্প যেটা করেছে, আমাদের দেশের মব খুব প্রচলিত শব্দ, তো সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে যে ট্রাম্প হচ্ছে এখন ইন্টারন্যাশনাল একটা মব করেছে, মানে সে তার শক্তি মব করে। তো দাদা এই আমি একটু গৌতমদার কাছে এটা নিয়ে আপনার গৌতমদার কাছে, কিন্তু এখানে ট্রাম্প যে জিনিসটা প্রমাণ করলো সেটা হচ্ছে মাইটের কাছে সবকিছু পরাজিত হয়, সবকিছু মানতে হয়। এই যে মাইট ইজ রাইট, আমরা বাংলাদেশের ছোট সময় শুনতাম, মাইটই যে সব শক্তি যে সবকিছু নিয়ন্ত্রণ করে। আজকে ট্রাম্প কিন্তু যে কোনো ভাবে হোক এটা করেছেন, কিন্তু এটা ট্রাম্পের জন্য ভালো ফল দিবে না, আমেরিকার জন্য এটা ভালো ইতিবাচক ফল দিবে না। রাশিয়ান প্রেসিডেন্ট ইউক্রেনকে হয়তো ধ্বংস করতে পেরেছে, কিন্তু রাশিয়ান প্রেসিডেন্ট বিশ্বের মানচিত্রে একজন ভালো নেতা হিসাবে কোনোদিনই পরিচিত হবে না। এখানে পুতিন কোনোদিনই পৃথিবীর একজন ভালো নেতা হিসাবে পরিচিত হবে না। আজকে চীন দেখেন,
ইচ্ছা করলে অনেক আগে একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তাইওয়ানকে নিয়ে একটা বাধা দিতে পারতো, কিন্তু সেটা করে নাই। আপনার তিব্বতের দালাই লামা কিন্তু এখনো ভারতের নিরাপদে আছে, সেখানে কিন্তু সাহস করে নাই কোনো কিছু করে। কাজে এটা লোক কতগুলো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, এই জিনিসগুলো যদি আমরা না মানি, নর্মস না মানি। ট্রাম্প তো লাস্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস না, ট্রাম্পই তো এই আমেরিকার শেষ প্রেসিডেন্ট না, বা ট্রাম্পই তো সারা জীবন আজীবন আমেরিকার ভাগ্য নিয়ন্ত্রণ করবে না। এরপরে কি হবে? ভেনেজুয়েলা, হি মে বি দ্য উইকেস্ট প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা টুডে, বাট টুমরো ভেনেজুয়েলা তো ঐক্যবদ্ধ হবে। ভেনেজুয়েলা তখন নতুন আত্মপত্য নিয়ে আগাবে। ভেনেজুয়েলার তেল চলে যাচ্ছে, তাদের সবকিছু চলে যাচ্ছে। এখন ভেনেজুয়েলা তো নতুন করে উদ্দীপনায় আবার দাঁড়িয়ে যাবে। হয়তো নিউ লিডার মে কাম আপ, যারা হয়তো পৃথিবীর বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে পারে, কারণ তার পক্ষেও তারা অনেকে যেতে পারে। কাজেই গৌতম দা কথা শুনবো অবশ্যই, কিন্তু আমি যে কথাটা বললাম যে আসলে আমাদেরকে রেশনাল হইতে হবে, আমাদেরকে যুক্তিবাদী হইতে হবে, আমাদের সকল সমস্যার সমাধানগুলো টেবিলে নিয়ে আসতে হবে। আমি গৌতম দাকে আগেও বলছি, এখনো বলছি, আমরা আমাদের সকল সমস্যাগুলোকে আমরা টেবিলের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা করতে চাই। এই ডিপ্লোমেসি, সূক্ষ্ম ডিপ্লোমেসি দিয়ে কে হ্যান্ডশেক করলাম কে করলাম না, এখন এখানে যেখানে জয়শঙ্কর অল্প শর্ট নোটিশে বাংলাদেশে আসছে, এখানে গুরুত্ব কোনটা পাবে? বাংলাদেশের সঙ্গে রিলেশনশিপ না দেশমাতা খালেদা জিয়ার প্রতি সম্মান? এখানে ভারত যথার্থভাবে দেশমাতা খালেদা জিয়ার প্রতি সম্মান দেখানোকে প্রাধান্য দিয়েছে। সেখানে রাষ্ট্রীয় শিষ্টাচার সে রাখে নাই, সেই রাষ্ট্রের সম্পর্ক নিয়ে কথা বলে নাই, দ্বিজাতি বা দ্বিরাষ্ট্রীয় রাজনীতি নিয়ে কথা বলে নাই। তিনি সম্মান দেখাতে এসছেন দেশমাতা খালেদা জিয়াকে, সেই সম্মানটা অত্যন্ত উচ্চ অগ্রাধিকার দিয়ে দেখিয়ে গেছেন। সেই জন্য আমি ধন্যবাদ জানাই জয়শঙ্করকে, তিনি সঠিক কাজটি করেছেন। বাংলাদেশে 12 তারিখে নির্বাচন করা ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নাই। এই সরকার এখান থেকে এক পাও পিছাতে পারবে না, এমনকি 2-4-5 দিন সুযোগটা খুবই কম। আর আপনি যেটা বললেন যে শফিকুর রহমান সাহেব আমাদের জামাতের আমির, যে পরের দিন গিয়া সহানুভূতি জানাতে গিয়ে বলেছেন যে আমরা বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করতে রাজি আছি, এটা কিন্তু প্রচ্ছন্নভাবে উনি এটা বলে দিয়েছেন যেহেতু বিএনপির সঙ্গে আপনাদের বা ভারতের একটা সম্পর্ক তৈরি হয়েছে, একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি ভারতের সঙ্গে একটা গুড রিলেশনশিপ ডেভেলপ করতে চায়। ইনডাইরেক্টলি জামাতের আমির কিন্তু সেই কথাটাই এন্ডোর্স করে দিয়ে গেলেন যে এই পলিসির ব্যাপারেও আমরা আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে রাজি আছি। তার মানে তিনিও কিন্তু ভারত বিরোধী নন, বা ভারতের সঙ্গে উনি রকম কোনো বিদ্বেষ করতে রাজি নন। এখন এই মেসেজটা আপনারা কিভাবে নিবেন আমি জানি না, কিন্তু উনার যে উনি যেটা বলেছেন যে আমরা আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই, তার মানে উনার যদি ভারতের সঙ্গে যদি কোনো সুসম্পর্ক তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়ে থাকে, বা ভারতের সঙ্গে যদি একটা সম্পর্ক করে তারপরে বাংলাদেশে থাকেন, তাহলে ভারত নীতির ব্যাপারে কিন্তু ইনডাইরেক্টলি বিরোধিতা করলেন না। আপনি ডিপ্লোমেসির ভাষায় যদি দেখেন বা রাজনৈতিক গভীরতা যদি দেখেন, তাহলে কিন্তু শফিকুর রহমান বলতে গেলে ডাইরেক্টলি তারেক রহমান সাহেবের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শাসননীতির সঙ্গে একটা ঐক্যমত পোষণ করলেন, এবং তিনি বললেন যে আপনি জয়ী হলে আমরা আপনার সঙ্গে কাজ করতে রাজি আছি। প্রকান্তরে জাতীয় সরকার গঠন করার এটা একটা কমিটমেন্ট তারেক রহমান সাহেবের আছে। তিনিও বলেছেন আগামীতে ক্ষমতায় গেলে উনি সবাইকে নিয়ে ক্ষমতায় যাবেন। তো এটা তো আনসার কোয়েশ্চেন দুইটার মধ্যেই কিন্তু অন্তর্নিহিত হয়ে গেছে যে আমিও আপনার সঙ্গে কাজ করতে রাজি আছি। তার মানে তিনি যদি আগামীতে নির্বাচনে জয়লাভ করে জাতীয় সরকার গঠন করতে চান, তাহলে বিএনপি জামাতের যে কোনো আপত্তি নাই, এটা কিন্তু প্রকান্তরে উনি কিন্তু এই ক্লিয়ারেন্সটা দিয়ে দিলেন। আবার ওনার যে ভারত নীতির ব্যাপারে উনি কিন্তু বাট এন্ড ইফ রাখেন নাই। উনি কিন্তু বলেন না যদি আপনি বাংলাদেশ স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে বা কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমরা আপনার সঙ্গে আছি। এই ধরনের কিন্তু ইফ বাট কোনো কিছু উনি করেন নাই। উনি বলছেন আমরা আগামী দিনে নির্বাচনের পরে একসঙ্গে কাজ করতে রাজি আছি। এর মাধ্যমে উনি কিন্তু বিএনপির ভারত নীতিটাকে সমর্থন দিয়ে দিলেন। আমি মনে করি বাংলাদেশটা যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে আমরা কাজ করতে পারি, আমার মনে হয় আমরা উভয় জাতি উপকৃত। উগ্রবাদীরা থাকবে, উগ্রবাদীদেরকে আমরা এটা দমন করতে গেলেও কষ্ট, আবার দমন না করলেও কষ্ট। কারণ উগ্রবাদী অস্ত্রের ভাষায় কথা বলে, সে মুখের ভাষায় কথা বলে না। তাকে ঠান্ডা করতে হলে, নিউট্রালাইজ করতে হলে অস্ত্র দিয়ে অস্ত্রকে নিউট্রালাইজ করতে হয়। যেমন আমরা বলি না লোহা লোহাকে কাটে, লোহা লোহা কাটতে গেলে তো
এখানে মানুষের জীবনহানি হয়। জীবনহানিটা তো আমরা মানবতার দিক থেকে বলছি যে এটা আমরা মানুষের জীবনহানি করে আমরা রাজনৈতিক ইচ্ছাটাকে প্রতিফলিত করতে চাই না। এটা আমাদের উগ্রবাদীদেরকে বুঝাইতে হবে, জানাইতে হবে। সেটা যে কোনো ধর্মের হোক, উগ্রবাদীরা কখনোই সাধারণ জনগণের ইচ্ছার প্রতিফলন করে না। হ্যাঁ, একটা উচ্ছ্বাস তো বাড়েই। আপনার সিনেমাতে যখন হেলিকপ্টার থেকে পড়ে গিয়েও পাথরের মধ্যে পড়ে যখন হিরো মরে না, এবং সেই সিনেমা যখন হিট করে, তাই না, তখন কি হবে? মানুষ তো সেগুলোকে বিশ্বাস করতে চায় না। বলেন, কেউ চিন্তা করতে পারে হেলিকপ্টার থেকে পড়ে পাথরের মধ্যে পড়ে বেঁচে থাকবে? এটা তো আমরা সিনেমা দেখি, আমরা সেই সিনেমা বিশ্বাস করি এবং সেটা সুপার ডুপার হিট করে। সাধারণ মানুষ সেটা আনন্দ পেতে চায়, অনেক সময় আমাদের অনেক কথা আনন্দ পেতে চায়। একটা রক্তের দাগ দিলে মানুষের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়। কাজে আমি বলছি দাদা, নির্বাচনটা 12 তারিখে হবে। এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই, আমি সবার সহযোগিতা চাই। এবং জামাত ইসলাম দৃঢ় প্রতিজ্ঞ তার নির্বাচন নিয়ে আর তারা সব তাদের একটা প্রশ্ন করেছিল আমাকে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে কিনা, সরাসরি উত্তর চেয়েছিলেন। আমি ওনাকে সরাসরি উত্তরটা দিয়েছি, এই জন্য বলছি যে 12 তারিখে নির্বাচনটা হবে। এবং আমি যতটুকু ভিতর বাইরের বা যে খবর জানি বা রাষ্ট্রের খবর রাখি, তাতে আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচনটা হোক, হলে পরে আমাদের অনেক সমস্যা। ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনের পরে হবে। সেই নির্বাচন হওয়ার পর কি, অতীতে যে বাংলাদেশে যে সেনা সরকার ছিল, সেনা সমর্থিত সরকার ছিল, ওটার সঙ্গে কি ভারতের সম্পর্ক ছিল না? সবার সঙ্গে সম্পর্ক ছিল। ইনশাল্লাহ আমরা সেটা বিশ্বাস করি। কোনো সরকার হলে সম্পর্ক থাকবে। থ্যাংক ইউ দাদা। আমরা আসলে বিশ্বাস করি নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার আসলেই দুই সরকারের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠুক। যেই ক্ষমতায় যায়, যেই ক্ষমতায় যায়, আমি আশা করবো যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা এখন যে এটা অচল সৃষ্টি হয়েছে, এই অচল যেন না থাকে।